প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টার হিট অ্যালার্ট জারি। সাতক্ষীরায় প্রচণ্ড তাপপ্রবাহে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। লক্ষ্যমাত্রা অর্জিত না হবার আশঙ্কা। বাগেরহাটে সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্ট গার্ড। শেরপুরের সীমান্ত অঞ্চলে বেড়েছে বন্য হাতির আক্রমণ। আধা পাকা বোরো ধান কেটে নিচ্ছেন কৃষকরা। ফসল রক্ষায় কাটছে নির্ঘুম রাত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছে আমি আমাতুল আজিজ উর্মি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ থেকে খুলেছে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। শনিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে গত 28 এপ্রিল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরের দিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে ধাপে ধাপে দেশের কয়েকটি জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ তীব্র তাপদাহে প্রায় 15 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় খোলা থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে গত 20 এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সকল সরকারি ও বেসরকারি পর্যায়ের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 7 দিন বাড়ানো হয়। পাশাপাশি দেশের সকল প্রাথমিক বিদ্যালয়েরও ছুটি 7 দিন বাড়ানো হয়েছে। ফলে ঈদের ছুটি শেষে গত 21 এপ্রিল স্কুল ও কলেজ খোলা থাকার কথা থাকলেও তা খোলা হয়নি। পূর্ব নির্ধারিত ছুটি বাড়িয়ে 28 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। তবে মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিতির হার ছিল একেবারেই কম। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গার জীবননগর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে চুয়াডাঙ্গা জেলাতে যে পরিমাণে তাপমাত্রা বেড়েছে তাতে করে আসলে সবচেয়ে মানবতার জীবনযাপন করছিল কিন্তু দিন আনা শ্রমিক, খেটে খাওয়া মানুষগুলো। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের দেখায়, আমি যে স্থান দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু দেখছেন শ্রমিকরা কিন্তু ধান নিয়ে ব্যস্ত সময় পার করছে এবং ধান তারা কিন্তু বাঁধা শুরু করেছে। কারণ যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে তাতে করে এখানকার যে সমস্ত কৃষক তাদের সাথে কথা বলেছে তারা কিন্তু জানিয়েছে গত 2 দিন ধান রাখার পরপরই কিন্তু ধান শুকিয়ে যাচ্ছে এবং বিচুলি বাঁধার মতো সময় হয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু তারা কিন্তু 2 দিন পরেই দেখছে যে তারা ধান বাঁধা শুরু করেছে। এবং আমি কৃষি বিভাগে কথা বলে তারা কিন্তু জানিয়েছে সামনে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে কিন্তু যে পর্যায়ে ধান আছে, বিশেষ করে 60 থেকে 70% ধান যেগুলো পেকে গিয়েছে সেগুলো কাটার জন্য কিন্তু কৃষি বিভাগ থেকে বারবার পরামর্শ দিচ্ছে এবং কৃষক পর্যায়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের মিটিং এবং সেমিনার করছে। তো আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে অল্প কিছু পরিমাণে কিন্তু মাঠে ধান আছে এখন। কারণ মানুষের যেভাবে এই সময়টা জানেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সে কারণে কিন্তু কৃষকরা সব সময় আতঙ্কের মধ্যে থাকে। কারণ বৃষ্টি হলেই কিন্তু পাকা ধানগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে কৃষকরা কিন্তু তড়িঘড়ি করে ধান কাটা শুরু করেছে এবং তারা কিন্তু ধান বাড়িতে নিয়ে যাওয়া শুরু করেছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু পাট লাগানো হচ্ছে। পাটে অনেকটা দেখেছি পাটের চারা কিন্তু গজিয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে অনেক চারা দেখেছি নষ্ট হওয়ার সম্মুখীন রয়েছে। তবে আমি মিঠুন মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে 24 ঘন্টার হিট অ্যালার্ট। এর মধ্যেই 2 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকেও 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মে মাসে সামগ্রিকভাবে দেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সাতক্ষীরায় প্রচণ্ড তাপপ্রবাহে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ সময় ঘেরে পানির গভীরতা বৃদ্ধি, অক্সিজেন ট্যাবলেট দেওয়া সহ নানা পরামর্শ মৎস্য কর্মকর্তাদের। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। ৫৫,০০০ ঘেরে বাগদা চিংড়ি চাষ হয়েছে। তবে চলতি মৌসুমে দীর্ঘদিন একটানা তাপদাহের কারণে অধিকাংশ ঘেরে ব্যাহত হচ্ছে চিংড়ি উৎপাদন। তীব্র গরমে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাতক্ষীরার চাষিরা। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় দেখা দিয়েছে শঙ্কা। এত পরিমাণ তাপ, এই তাপে যারা মাছ টেকতেছে না, তাপমাত্রার কারণে আরো নোলা বৃদ্ধি হচ্ছে, অক্সিজেন ঘাটতি হচ্ছে, এর জন্য আমাদের মাছ মারা যাচ্ছে। বাচ্চা আসে আমাদের পানিতে টিকতিস না, বাঁচতিস না। চাষিরা বলছেন খালগুলো সচল থাকলে পর্যাপ্ত পানি সরবরাহের মাধ্যমে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যেত। আমরা স্যাবত মারতেছি, স্যাবত মেরি গর্ত করি, সেখানে ছাড়ার চিন্তা ভাবনা করতে, তাও বেচতেছে না মাছ। সূর্যের যে তাপ, যার কারণে এখন আমাদের এই মাছ মারা যাচ্ছে, আমাদের আটনে মাছ পড়তেছে না। চেষ্টা করতেছে পানি বেশি দেওয়ার জন্য, আর মৎস্য চাষের জন্য কিছু তথ্য তারা দিচ্ছে, সেই তথ্য অনুযায়ী চলতেছি। এই খাল অবমুক্তর মাধ্যমে পানি জানি সঠিকভাবে জোয়ার ভাটা খেলতে পারে এবং আমরা এই পানি ঘেরে নিয়মিত দেওয়ার মাধ্যমে মাছগুলোকে বাঁচাতে পারি, তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন থাকবে। সংকট মোকাবেলায় পানির গভীরতা বৃদ্ধির পাশাপাশি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ ও ছায়ার ব্যবস্থা করার পরামর্শ মৎস্য কর্মকর্তাদের। চাষিদের আমরা পরামর্শ দিচ্ছি যে অক্সিজেনের ট্যাবলেট যারা সংরক্ষণ করে রাখে, বিশেষ করে ভোর রাতে বা রাতে শতক প্রতি 1 ফুট পানির গভীরতার জন্য একটা করে ট্যাবলেট যারা ব্যবহার করবে এবং পানি দেওয়ার সুযোগ থাকলেই ডিপ টিউবওয়েলের মাধ্যমে বা অন্য উৎস থেকে পানি সরবরাহ করবে ঘেরে। এবছর সাতক্ষীরায় বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,000 মেট্রিক টন। এস.এম. হামিম, মাই টিভি। বাগেরহাটে সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্ট গার্ড কাজ শুরু করেছে। সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। স্থানীয়রা জানায়, আগুন সুন্দরবনের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে কাজ করছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে পেতে হচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বজ্রপাতে ওয়াজেদ আলী খান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাতে ঘাটাইল উপজেলায় ফতেরপাড়া খিলপাড়া রোড এলাকায় বজ্রপাতের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের পরিবার জানিয়েছেন, ওয়াজেদ আলী একজন হোটেল বাবুর্চি ছিলেন। শনিবার রাতে হোটেলে কাজ শেষ করে ঘাটাইল থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এই সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। রাত 11টায় বজ্রপাতের এক পর্যায়ে ফতেরপাড়া খিলপাড়া রোডে তার মৃত্যু হয়। রোববার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। ফরিদপুরে নকল শিশু খাদ্য ও ঔষধ কারখানার সন্ধান পাওয়া গেছে। শনিবার বিকেলে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য, কোমল পানীয়, জুস ও ঔষধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুজিবুল ইসলাম জানান, কেমিক্যাল দিয়ে পানি মিশিয়ে নকল জুস ও গরম থেকে বাঁচতে নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও ঔষধ জব্দ করা হয়েছে। তিনি জানান, এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় পুলিশের একটি টিম ও স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন। নোয়াখালীর মাইজদীতে সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকেলের দিকে মা সহ নবজাতকের এ মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দুপুর 2টার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং রোডের মাইজদী আধুনিক হসপিটালে ভুল চিকিৎসার এ অভিযোগ ওঠে। পরে শনিবার রাত 8:30টার দিকে এ ঘটনায় হসপিটালে ভাঙচুর চালান নিহতের স্বজনেরা। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুসরাত নাইম জাবিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার অনেক বড় ক্ষেতের ধান এখনো পাকেনি, অথচ কৃষকরা এই আধা পাকা ধানই কেটে নিচ্ছেন। এর কারণ বন্য হাতির আক্রমণ। সেই সঙ্গে 2 সপ্তাহ ধরে হাতির পালকে প্রতিরোধ করতে তারা ফসল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। আহত হয়েছেন অনেকে। প্রতিনিধি আব্দুল্লাহ রানার তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শেরপুর সীমান্তে মানুষ হাতির দ্বন্দ্ব পৌঁছে গেছে চরমে। শেরপুরের নলিতাবাড়িতে ভোরে ক্ষেতের পাকা ধান রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আহত হয়েছে 2 কৃষক। স্থানীয়রা জানায় 35 থেকে 40টি বন্য হাতি বাচ্চা সহ দল বেঁধে প্রায় 20 দিন ধরে বাতকুচি, টিলাপাড়ি পাহাড়ি অঞ্চল সহ আশেপাশের গ্রামগুলোতে তাণ্ডব চালিয়ে আসছে। গত সপ্তাহে হাতির পায়ে পিষ্ট হয়ে উমর আলী নামে এক কৃষক নিহত হয়। 6-7টি বসতঘর ভেঙে পাকা ধান খেয়ে ফেলে হাতির দল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় 35 থেকে 40টি হাতি বাচ্চাসহ প্রবেশ করে বুরুঙ্গু কালাপানি গ্রামে, হামলা করে ফসলের মাঠে। এক পর্যায়ে গ্রামবাসী হাতির দলকে তাড়া করে, হাতিও তাদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় একটি হাতির পায়ে পিষ্ট হয় খলিল মিয়ার বাম পা। অপরদিকে হাতি সুর দিয়ে পেঁচিয়ে আলম মিয়াকে ছুঁড়ে ফেলে, এতে গুরুতর আহত হন 2 জন। তখন আমি আমি একটু পাশে পড়ে গেছি, তখন হাতি আমার আক্রমণ শুরু করছে। তখন আমার যখন আক্রমণ তখন পড়ে যাওয়ার লগে আমার পায়ের মধ্যে ফাড়া লাগছে, কিন্তু আমার দেখে সরকারের কাছে আমাদের করজোরে অনুরোধ যে আমাদের এই ব্যবস্থাটা হাতের জন্য যে করে দেয়, জেনারেটরের ব্যবস্থাটা করে দেয়। 3 দিনে বুরুঙ্গা কালাপানি এলাকায় হাতির আক্রমণে কয়েকজন কৃষকের 5 থেকে 6 একর জমির পাকা ধান নিঃশেষ হয়ে গেছে। ধ্বংস হয়েছে কাঠবাগান, তাই কৃষক ভয়ে আধা পাকা ধান কেটে ফেলছে। হাতি তাড়ানোর একমাত্র হাতিয়ার হলো মশাল এবং ডিজেল। এই ডিজেলের মাধ্যম ছাড়া লাইট বা কোনো টর্চ লাইটে এই হাতিকে তাড়ানো যায় না। গ্রামবাসী জানায় হাতি তাড়াতে প্রয়োজনীয় ডিজেল ও লাইট পায় না তারা, তাই হাতি তাড়ানোর প্রয়োজনীয় সরঞ্জাম সহ সোলার ফেন্সিং ও জেনারেটরের দাবি জানান তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। বরিশালের হিজলায় 600 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ। শনিবার উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। দিনাজপুরের ফুলবাড়িতে তীব্র তাপদাহের কারণে শাকসবজি গাছ নষ্ট হয়, সবজির দামে বেশ বিপাকে পড়েছে ভোক্তারা। কাঁচা বাজারে শাকসবজির দাম বেশি হওয়ায় ক্রেতা সমাগম কম দেখা গেছে। লাগামহীন আলুর দাম। তীব্র তাপদাহের কারণে শাকসবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে জানান কৃষকেরা। কৃষকের অধিকার রক্ষায় কৃষক বান্ধব একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা কৃষক লীগের আহ্বায়ক সাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন সহ আরো অনেকে। ফরিদপুরের সদরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। অল্প বিনিয়োগে লাভ বেশি হয় বাদাম চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা। কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবছর 130 হেক্টর বেশি জমিতে চীনা বাদামের আবাদ হয়েছে। ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। বিস্তীর্ণ পদ্মার চরজুড়ে সবুজ পাতায় দোল খাচ্ছে বাদাম গাছ। চলমান প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে বাদাম ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এইখানকার কৃষকরা। কৃষকরা জানান চরাঞ্চলের অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে লাভ বেশি ও বাজারে ভালো চাহিদা থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এর চাষ। অন্যান্য ফসলের সাথে লাভজনক বেশি, একটু খরচ বেশি, কেন লাভ বেশি। 10 থেকে 12 হাজার টাকা খরচ যায়, আর উঠানে আবার 4-5 হাজার টাকা যায়। আর যদি ভালো হয় তাহলে আপনার 25-30 হাজার টাকা বিক্রি করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের আশা করলেও সারা দেশে চলমান প্রচণ্ড তাপদাহ ও খরায় ফলন কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা চাষিদের। নদীর কাছে নাই তো পানি দিব, আর পানি দেওয়ার রাস্তা অনেক দূরে,
তাছাড়া মনে করেন যে বাদাম মনে করেন যে রোদে শুকাই যেতেছে। তখন হওয়ান যায়, কিন্তু অনেক যত্ন নিতে হবে, সার বা পানি সেচ দেওয়ার লাগে একবার, নারী শুকায় যায়, মাটি শুকায় যায়। স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে উপজেলাতে এবছর ৩,২৮২ হেক্টর জমিতে চীনাবাদামের আবাদ হয়েছে, যা গেল বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি। এই তাপদাহতে আসলে আমাদের বাদামে তেমন ক্ষতি হবে না। এখানে আমি যতটুকু দেখেছি যে বাদাম তো এখন অনেক বড় হয়ে গেছে, হয়তো কয়েকদিন পরে তুলবে। এখানে বাদামের তাপদাহতে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে যদি একটু সম্পর্ক সেচ দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ এবং সেই ফলনটা একটু ভালো পাওয়া যাবে। সরকারের পৃষ্ঠপোষকতায় ফরিদপুর জেলার বিভিন্ন চরাঞ্চলের কৃষকদের বাদাম চাষে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে বাদাম চাষে আগ্রহ বাড়বে সবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। ময়মনসিংহের ভালুকায় নাতির হাতে জুলেখা নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। শনিবার রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবৎ জুলেখার সাথে তার নাতি আশিকের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। তারই জের ধরে শনিবার সন্ধ্যায় আশিক তার দাদি জুলেখার মাথায় আঘাত করলে জুলেখা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জুলেখাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুলেখাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুরে দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। তাপদাহের মধ্যে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি নেমে এসেছে এ জনপদে। এ সময় আকাশে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি মেঘের গর্জন ও দমকা হাওয়া বইতে দেখা গেছে। জামালপুর শহরসহ বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা এলাকায় বেশি বৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা ইলিশ সংরক্ষণ ও নিধন বন্ধে উপজেলার ৬টি ইউনিয়নের জেলেদের নিয়ে এক জনসচেতনতা সভা ও ২ জন সুফল ভোগীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা হলরুমে নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়ায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান নবী সহ আরও অনেকে। ফরিদপুরের নগরকান্দায় রাতের আধারে মাটি কাটায় ব্যবহৃত অবৈধ ট্রলির গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। গতরাতে উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রামে অভিযান চালিয়ে মাটি কাটায় ব্যবহৃত 2টি অবৈধ ট্রলি গাড়ি জব্দ করা হয়। অভিযানকালে নগরকান্দা থানার এসআই সারোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 2টি ট্রলি গাড়ি আটক করা হয়েছে। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে তানজিল হোসেন নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস। শনিবার উপজেলার মৌচাকের মাঝুখান ঈদগাহ মাঠের পাশে ধর্মখার পুকুরে নেমে ওই শিক্ষার্থী নিখোঁজ হন। এলাকাবাসী জানায় দুপুরে পাশের এলাকা থেকে কিছু যুবক গোসল করতে নামে। পরে এক যুবক পুকুরের এপার থেকে ওই পার সাঁতরে পার হওয়ার সময় পুকুরের মাঝখানে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজের লাশ উদ্ধার করে। মেহেন্দিগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব পঙ্কজ নাথ। উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সভাপতিত্বে শনিবার উপজেলা স্টিমারঘাট রাস্তার মাথায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবুল আল খাসকেল সহ ক্রীড়া পরিষদের সদস্যবৃন্দ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ সারা দেশে খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টার হিট অ্যালার্ট জারি। সাতক্ষীরার প্রচণ্ড তাপপ্রবাহে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা। বাগেরহাটে সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড। শেরপুরের সীমান্ত অঞ্চলে বেড়েছে বন্য হাতির আক্রমণ। আধা পাকা বোরো ধান কেটে নিচ্ছেন কৃষকরা। ফসল রক্ষায় কাটছে নির্ঘুম রাত।
দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।